Lesson 12, Beyond Barriers. Activity 1. Find out and write down facts about রাকেশ শর্মা. আমাদের যে টেক্সটটা আছে সেখান থেকে রাকেশ শর্মা সম্পর্কে তথ্য খুঁজতে হবে, তারপর এখানে জায়গা অনুযায়ী লিখতে হবে। তাহলে প্রথম যেটা রয়েছে প্লেস অফ বার্থ, অর্থাৎ রাকেশ শর্মা কোথায় জন্মগ্রহণ করেছিলেন। আনসারটা হচ্ছে পাটিয়ালা ইন দ্য স্টেট অফ পাঞ্জাব, মানে পাঞ্জাব রাজ্যের পাটিয়ালা বলে একটি জায়গায়। নেক্সট ইয়ার অফ বার্থ, তার জন্মসাল অর্থাৎ কত সালে তিনি জন্মগ্রহণ করেছিলেন। 1949, 1949 খ্রিস্টাব্দে তার জন্ম হয়েছিল। নেক্সট নেম অফ স্কুলস অ্যাটেন্ডেড, তিনি কোন কোন স্কুলে পড়েছিলেন। সেন্ট জর্জেস গ্রামার স্কুল হায়দ্রাবাদ অ্যান্ড কেন্দ্রীয় বিদ্যালয় তিরুমালাগিরি হায়দ্রাবাদ। তাহলে দুটো স্কুলে তিনি পড়েছিলেন, দুটোই হায়দ্রাবাদে। একটা হচ্ছে সেন্ট জর্জেস গ্রামার স্কুল, আরেকটা হচ্ছে কেন্দ্রীয় বিদ্যালয় তিরুমালাগিরি। নেক্সট ইয়ার অফ জয়নিং দ্য ন্যাশনাল ডিফেন্স একাডেমি, কত সালে তিনি ন্যাশনাল ডিফেন্স একাডেমিতে জয়েন করেছিলেন। সালটা হচ্ছে 1966। তাহলে আনসারের জায়গায় লেখা হলো 1966। নেক্সট টোটাল টাইম হি স্পেন্ট ইন স্পেস, মহাশূন্যে বা মহাকাশে তিনি মোট কতটা সময় কাটিয়েছিলেন। সময়টা হচ্ছে 7 days 21 hours and 40 minutes, মানে 7 দিন 21 ঘন্টা 40 মিনিট। মোট এই সময়টা তিনি মহাশূন্যে কাটিয়েছিলেন। অ্যাক্টিভিটি 2, রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্টস ইন দ্য গিভেন বক্সেস। তলার স্টেটমেন্ট রয়েছে, 5টা স্টেটমেন্ট দেওয়া আছে। এর মধ্যে যে স্টেটমেন্টগুলো সঠিক বা ট্রু তার পাশের বক্সে টি লিখতে হবে, আর যেগুলো ভুল বা ফলস তার পাশের বক্সে এফ লিখতে হবে। তাহলে প্রথম স্টেটমেন্ট হচ্ছে দ্য স্পেস শাটল ওয়াজ নেমড সয়েজ T11। স্পেস শাটল মানে মহাকাশযান, তো মহাকাশযানের নাম ছিল সয়েজ T11, এটা সঠিক, ট্রু। তাহলে এর পাশের বক্সে লেখা হলো টি। নেক্সট রাকেশ শর্মা ওয়েন্ট ইনটু স্পেস ইন 1985। রাকেশ শর্মা 1985 খ্রিস্টাব্দে মহাশূন্যে পাড়ি দিয়েছিলেন। এটা হচ্ছে ভুল স্টেটমেন্ট। কেন না, টেক্সটে আমরা দেখেছি তিনি যে সালে প্রথম মহাকাশ যাত্রা করেছিলেন সেটা হচ্ছে 1984, 1984। এখানে দেওয়া আছে 1985, তাহলে স্টেটমেন্টটা ভুল, পাশের বক্সে লেখা হলো এফ। নেক্সট মিসেস ইন্দিরা গান্ধী স্পোক টু রাকেশ শর্মা। মিসেস ইন্দিরা গান্ধী রাকেশ শর্মার সাথে কথা বলেছিলেন, হ্যাঁ এটা ঠিক। রাকেশ শর্মা যখন মহাকাশে ছিলেন সেই সময় তৎকালীন যিনি ভারতের প্রধানমন্ত্রী ছিলেন মিসেস ইন্দিরা গান্ধী, তিনি রাকেশ শর্মার সাথে কথা বলেছিলেন। ফলে এই স্টেটমেন্টটি যেহেতু ট্রু, ফলে এর পাশের বক্সে লেখা হলো টি। নেক্সট বরুণ গট দ্য বুক অন ইন্ডিয়াজ স্পেস ট্রাভেলস ফ্রম হিজ মাদার। বরুণ ভারতের মহাকাশ যাত্রা সম্পর্কে বইটি পেয়েছিল তার মায়ের থেকে, হ্যাঁ মাই তাকে এই বইটি দিয়েছিল। তাহলে এই স্টেটমেন্টটা ট্রু, তাহলে পাশের বক্সে লেখা হলো টি। নেক্সট ওসমান অ্যান্ড বরুণ ওয়্যার ফ্রেন্ডস। ওসমান এবং বরুণ ছিল বন্ধু, হ্যাঁ ওসমান এবং বরুণ বন্ধুই ছিল, এটা আমরা একদম প্রথমে দেখেছি টেক্সটের। ওরা পিকনিক করতে গিয়েছিল, কিন্তু বরুণের শরীরটা খারাপ ছিল বলে সে যেতে পারেনি। তাহলে এটা সঠিক স্টেটমেন্ট, ফলে এর পাশের বক্সে লেখা হলো টি। অ্যাক্টিভিটি 3, হোয়াট ডু ইউ ওয়ান্ট টু বি। তুমি কি হতে চাও বড় হয়ে। গিভ রিজনস ফর ইয়োর চয়েস, তোমার যেটা পছন্দ সেটা কেন পছন্দ তার কারণগুলো লিখবে। রাইট 5 সেন্টেন্সেস, 5টা বাক্য লিখবে। বিগিন লাইক দিস, এইভাবে জিনিসটা শুরু করতে হবে। তাহলে একটুখানি দেওয়া আছে বইতে, আই ওয়ান্ট টু বি এ, এইটুকু শুরুটা করে দেওয়া আছে, এরপর থেকে আমাদেরকে লিখতে হবে। তাহলে এটা বলা যেতে পারে যে আমি বড় হয়ে একজন শিক্ষক হতে চাই। তাহলে প্রথম যে সেন্টেন্সটা হচ্ছে 5টা সেন্টেন্স লিখতে হবে। প্রথম অংশটুকু দেওয়া আছে আই ওয়ান্ট টু বি এ, তাহলে এখানে জাস্ট লিখে দেওয়া হলো টিচার। তাহলে আই ওয়ান্ট টু বি আ টিচার, আমি একজন শিক্ষক হতে চাই। পরের বাক্য আই থিঙ্ক ইট ইজ আ ভেরি নোবেল প্রফেশন, আমার মনে হয় এটি একটি খুব মহৎ পেশা।
অর্থাৎ এই শিক্ষকতার যে পেশাটি। নেক্সট, আই ওয়ান্ট টু টিচ হোয়াট আই অ্যাম লার্নিং টুডে। আই ওয়ান্ট টু টিচ মানে আমি শেখাতে চাই। হোয়াট আই অ্যাম লার্নিং টুডে, যেটা আজকে আমি নিজে শিখছি। তাহলে আজকে আমি স্টুডেন্ট, তো এখন আমি যেটা শিখছি ভবিষ্যতে আমি সেগুলোই সেই সময় যারা স্টুডেন্ট থাকবে তাদেরকে আমি শেখাতে চাই। নেক্সট, অ্যাজ আ টিচার আই উড লাইক টু শেয়ার মাই থটস অ্যান্ড আইডিয়াস উইথ মাই স্টুডেন্টস। এবং একজন শিক্ষক হিসাবে আমি চাইব যে আমার নিজের চিন্তাভাবনা, ধ্যান ধারণা এগুলো আমার ছাত্রছাত্রীদের সাথে শেয়ার করে নিতে আমি চাইব। আর লাস্ট সেন্টেন্স যেটা 5 নম্বর, সেটা হচ্ছে যে এটা কনক্লুডিং সেন্টেন্স, আই হোপ ইট উইল বি আ ভেরি এনরিচিং এক্সপিরিয়েন্স ফর মি। এবং আমি আশা করি যে এটা আমার ক্ষেত্রে খুব একটা এনরিচিং এক্সপিরিয়েন্স হবে। এক্সপিরিয়েন্স মানে তো অভিজ্ঞতা, আর এনরিচিং মানে হচ্ছে যে অভিজ্ঞতা আমাকে নিজেকেও অনেক সমৃদ্ধ করবে। অর্থাৎ পড়াবার সময় বা শেখাবার সময় আমি নিজেও অনেক কিছু শিখবো, জানবো। তাহলে আমি আশা করি এই যে আমার প্রফেশন, আমি যেটা চাই, এবং সেই প্রফেশনে আমার যে এক্সপিরিয়েন্স হবে সেটা হবে একটা এনরিচিং এক্সপিরিয়েন্স। অ্যাক্টিভিটি 4, ফাইন্ড আনসার্স ফ্রম দ্য টেক্সট। এবার কোয়েশ্চেন আনসার আছে, কিছু প্রশ্ন দেওয়া আছে, টেক্সট থেকে উত্তরগুলো খুঁজে লিখতে হবে। প্রথম প্রশ্ন, হোয়ার ওয়াজ কল্পনা চাওলা বর্ন? কল্পনা চাওলা কোথায় জন্মগ্রহণ করেছিলেন? তাহলে আনসারটা এভাবে লিখতে হবে, কল্পনা চাওলা ওয়াজ বর্ন ইন কার্নাল ইন দ্য স্টেট অফ হরিয়ানা। তাহলে কল্পনা চাওলা হরিয়ানা রাজ্যের কার্নাল বলে একটি স্থানে জন্মগ্রহণ করেছিলেন। নেক্সট কোয়েশ্চেন, হোয়ার ডিড কল্পনা গো ইন 1982? 1982 খ্রিস্টাব্দে কল্পনা কোথায় গিয়েছিলেন? তাহলে আনসারটা এভাবে লিখতে হচ্ছে যে ইন 1982, 1982 খ্রিস্টাব্দে, যেহেতু আমরা একটু থামছি ওই জন্য এরপর একটা কমা দেওয়া হলো। কল্পনা ওয়েন্ট টু দ্য ইউএসএ। কল্পনা ইউএসএ গিয়েছিলেন। ইউএসএ হচ্ছে ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা। টু স্টাডি অ্যাট দ্য ইউনিভার্সিটি অফ টেক্সাস অ্যাট আর্লিংটন। তো ইউএসএ তিনি গিয়েছিলেন, আর্লিংটন বলে একটি জায়গা আছে, সেই আর্লিংটনের ইউনিভার্সিটি অফ টেক্সাসে তিনি পড়াশোনা করতে গিয়েছিলেন। নেক্সট কোয়েশ্চেন, হোয়াট ওয়াজ কল্পনা কল্ড বাই হার ফ্যামিলি? কল্পনাকে তার বাড়িতে তার বাড়িতে যারা ফ্যামিলি মেম্বার ছিলেন, মেম্বার অফ দ্য ফ্যামিলি, তারা কল্পনাকে কী নামে ডাকতেন? সহজ কথায় কল্পনার ডাকনাম কী ছিল? তাহলে এখানে আনসারটা এভাবে লিখতে হবে, কল্পনা ওয়াজ কল্ড মন্টু বাই হার ফ্যামিলি। তাহলে কল্পনাকে মন্টু বলে ডাকতেন তার ফ্যামিলি, বা ফ্যামিলির যারা মা বাবা বাড়ির লোকজন যারা ছিলেন তারা তাকে মন্টু বলে ডাকতেন। নেক্সট কোয়েশ্চেন, হোয়াট ওয়াজ দ্য নেম অফ দ্য স্পেস শাটল দ্যাট ওয়াজ লস্ট? তো আমরা কল্পনা চাওলার যে জীবনী, সেই জীবনী পড়তে গিয়ে আমরা একটা বিষয় দেখেছি যে শেষবার তিনি যে মহাকাশযানে করে গিয়েছিলেন, মহাকাশ যাত্রা করেছিলেন, সেটি আর পৃথিবীতে ফিরে আসতে পারেনি, সেটা মহাকাশেই হারিয়ে গিয়েছিল। এখানে প্রশ্নটা হচ্ছে সেই মহাকাশযানের নাম কি? তাহলে আনসারটা এভাবে হচ্ছে, দ্য নেম অফ দ্য স্পেস শাটল ওয়াজ কলম্বিয়া দ্যাট ওয়াজ লস্ট। তাহলে সেই মহাকাশযান যেটা হারিয়ে গিয়েছিল তার নাম হচ্ছে কলম্বিয়া। অ্যাক্টিভিটি 5, রিড দ্য ওয়ার্ডস। এখানে পরপর কিছু শব্দ দেওয়া আছে, সেই শব্দগুলোকে আগে পড়তে হবে। তো দেখে নি কী কী শব্দ রয়েছে, পিঙ্কি, রবি, সয়াস্টি 11, রাকেশ, কল্পনা, কলম্বিয়া, ইন্ডিয়া, ইউএসএ, হরিয়ানা, ক্যালিফোর্নিয়া, বরুণ, ওসমান, এই শব্দগুলো রয়েছে। এবার করতে কি হবে, এরপর ডিরেকশন দেওয়া রয়েছে। অল দিস ওয়ার্ডস আর নেমস। এখানে যে যে শব্দগুলো দেওয়া আছে সেগুলো কিন্তু প্রত্যেকটাই কিছু না কিছুর বা কারোর না কারোর নাম। নাও ফিল ইন দ্য টেবিল। এইবার তলার যে টেবিলটা রয়েছে সেটাকে পূর্ণ করতে হবে। তাহলে 3টে কলাম রয়েছে, 3টে কলামের প্রথমে যেটা রয়েছে নেম অফ পারসন, অর্থাৎ ওই যে ওপরের শব্দগুলো তার মধ্যে যেগুলো ব্যক্তির নাম সেগুলো এই ঘরে লিখতে হবে। নেক্সট আছে নেম অফ প্লেস, তাহলে যেগুলো স্থানের নাম বা কোনো জায়গার নাম সেটা এই কলামে লিখতে হবে। আর নেম অফ থিংস, যেগুলো কোনো জিনিসের নাম, সেটা এই ঘরে লিখতে হবে, এই কলামে লিখতে হবে। তাহলে প্রথম যে ওয়ার্ডটা রয়েছে পিঙ্কি, পিঙ্কি আমরা জানি কোনো মেয়ের নাম হয় পিঙ্কি, তাহলে নেম অফ পার্সনে চলে এলো। রবি, ছেলেদের নাম হয় রবি,
তাহলে রবি চলে এলো নেম অফ পার্সনে, ব্যক্তির নামে। সয়াস-T11 এটা হচ্ছে একটি মহাকাশযানের নাম, তাহলে সেটা নেম অফ পার্সন বা নেম অফ প্লেস কোনোটাতেই যাবে না, তাহলে অবভিয়াসলি এটা চলে যাচ্ছে নেম অফ থিংস এই ঘরে, তাহলে লিখে দেওয়া হলো। নেক্সট হচ্ছে রাকেশ। রাকেশও আমরা জানি ছেলেদের নাম হয় রাকেশ, কোনো ব্যক্তির নাম, তাহলে রাকেশ চলে গেল নেম অফ পার্সনে। কল্পনা, কল্পনা মেয়েদের নাম হয়, তাহলে কল্পনা চলে গেল নেম অফ পার্সনে। কলম্বিয়া, কলম্বিয়াও কিন্তু একটি মহাকাশযানের নাম, তাহলে এটা চলে যাচ্ছে নেম অফ থিংস। ইন্ডিয়া একটি দেশের নাম, দেশ মানে কি স্থান বা জায়গা, তাহলে এইটা চলে যাচ্ছে নেম অফ প্লেস। নেক্সট ইউএসএ, আমেরিকা, এটাও স্থান, তাহলে নেম অফ প্লেসে চলে গেল। হরিয়ানা, হরিয়ানা হচ্ছে ভারতের একটি অঙ্গরাজ্য, একটি জায়গা বা স্থানের নাম, তাহলে সেটাও চলে যাচ্ছে নেম অফ প্লেসে। ক্যালিফোর্নিয়া, ক্যালিফোর্নিয়াও তাই, এটা একটা স্থানের নাম, সেটাও চলে গেল নেম অফ প্লেসে। তারপর দুটো রয়েছে বরুণ, ওসমান, এই দুটোই হচ্ছে কোনো ব্যক্তির নাম, নর্মালি ছেলেদের নাম হয়, তাহলে বরুণ, ওসমান পর পর বসে গেল নেম অফ পার্সনে। অ্যাক্টিভিটি 6, কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। তলার সেন্টেন্সগুলোকে সম্পূর্ণ করতে হবে টেক্সট থেকে ইনফরমেশন নিয়ে। তাহলে প্রথম যে সেন্টেন্স দেওয়া রয়েছে সেটা হচ্ছে যে দ্য ফার্স্ট ইন্ডিয়ান ইন স্পেস ওয়াজ, প্রথম ভারতীয় যিনি মহাকাশে গিয়েছিলেন। আমরা জানি রাকেশ শর্মা হচ্ছেন প্রথম ভারতীয় যিনি মহাকাশে গিয়েছিলেন, তাহলে আনসারের জায়গায় লিখে দিলাম রাকেশ শর্মা। নেক্সট, কল্পনা টুক আপ দ্য পজিশন, কল্পনা কোন পজিশনে ছিলেন সেইটা লিখতে হবে, তাহলে তিনি একজন রিসার্চ সায়েন্টিস্ট ছিলেন নাসা এমস রিসার্চ সেন্টারে, তাই তো, তাহলে সেটাই লিখতে হবে। তাহলে পুরোটা যদি আমরা লিখি এভাবে হবে জিনিসটা, কল্পনা টুক আপ দ্য পজিশন অব রিসার্চ সায়েন্টিস্ট অ্যাট নাসা এমস রিসার্চ সেন্টার ইন সানিভেল, ক্যালিফোর্নিয়া, যেটা ক্যালিফোর্নিয়ার সানিভেল বলে একটি জায়গাতে অবস্থিত ছিল। নেক্সট, কল্পনাস স্টোরি শোজ, কল্পনার গল্প দেখায়, মানে কল্পনার যে জীবন সেটা আমাদের কি শিক্ষা দিচ্ছে। আনসার হবে দ্য ভ্যালিউ অব হার্ডওয়ার্ক অ্যান্ড সিনসিয়ারিটি। তাহলে দুটো বিষয়, একটা হচ্ছে হার্ডওয়ার্ক কঠোর পরিশ্রম, আর হচ্ছে সিনসিয়ারিটি। সিনসিয়ারিটি মানে যে কোনো কাজ অত্যন্ত ডেডিকেশন দিয়ে করা, নিষ্ঠা দিয়ে করা, যত্ন করে করা, এই পুরো বিষয়টাকেই বলা হচ্ছে সিনসিয়ারিটি। তাহলে এই হার্ডওয়ার্ক এবং সিনসিয়ারিটির একটা মূল্য আছে, এবং সেটা এতটাই মূল্যবান দ্যাট ইজ রিমেম্বার্ড ইভেন ওয়েন ওয়ান ইজ নো মোর, যখন কোনো ব্যক্তি আর ইহজগতে নেই, তিনি মারা গেছেন, তারপরেও কিন্তু তিনি স্মরণীয় হয়ে থাকেন তার এই হার্ডওয়ার্ক এবং সিনসিয়ারিটির জন্য, এবং কল্পনার জীবনের যে গল্প সেটা আমাদের সামনে এটাই তুলে ধরছে। নেক্সট, দ্য ইন্ডিয়ান প্রাইম মিনিস্টার কল্পনা টকড টু ওয়াজ, কল্পনা যখন মহাকাশে গিয়েছিলেন তখন তিনিও তৎকালীন ভারতীয় প্রধানমন্ত্রীর সাথে বা ভারতের প্রধানমন্ত্রীর সাথে কথা বলেছিলেন। এখানে যেটা লিখতে হবে সেই সময় ভারতের প্রধানমন্ত্রী কে ছিলেন যার সাথে কল্পনা কথা বলেছিলেন মহাকাশ থেকে, তাহলে এটা আনসারটা হবে মিস্টার ইন্দ্রজিৎ কে গুজরাল, ওনাকে কে গুজরালও বলা হয়। অ্যাক্টিভিটি 7, লুক অ্যাট দ্য টেবল গিভেন বিলো, তলায় একটা টেবিল দেওয়া আছে সেটার দিকে তাকাও। কী কী দেওয়া আছে আমরা দেখি। ফার্স্ট ম্যান ইন স্পেস ইউরি গ্যাগারিন, মানে প্রথম ভারতে তো প্রথম গিয়েছিলেন রাকেশ শর্মা, কিন্তু আমরা যদি পুরো সারা পৃথিবীতে বিচার করি পৃথিবীর দিক থেকে, তাহলে সেক্ষেত্রে আমরা দেখব প্রথম মহাকাশে গিয়েছিলেন ইউরি গ্যাগারিন। এখানে এই টেবিলটার মধ্যে শুধু ইনফরমেশানগুলো দেওয়া আছে। তাহলে নেক্সট ইনফরমেশান হচ্ছে ফার্স্ট ওম্যান ইন স্পেস, প্রথম মহিলা যিনি মহাকাশে গিয়েছিলেন তার নাম ভ্যালেন্টিনা তেরেশকোভা। নেক্সট, ফার্স্ট ম্যান টু ওয়ার্ক ইন স্পেস, প্রথম ব্যক্তি যিনি মহাকাশে হেঁটেছিলেন তার নাম অ্যালেক্সেই লিওনভ। নেক্সট, ফার্স্ট ওম্যান টু ওয়ার্ক ইন স্পেস, এইবার হচ্ছে প্রথম মহিলা যিনি মহাকাশে হেঁটেছিলেন তার নাম স্ভেতলানা সাভিৎস্কায়া। আর লাস্ট যে ইনফরমেশান রয়েছে সেটা হচ্ছে ফার্স্ট অ্যানিমাল ইন স্পেস, প্রথম কোন প্রাণী মহাকাশে গিয়েছিল সেটা হচ্ছে লাইকা দ্য ডগ। তাহলে একটা কুকুরকে সব থেকে প্রথম মহাকাশে পাঠানো হয়েছিল, যে কুকুরটির নাম ছিল লাইকা।
এইবার বলা হচ্ছে রাইট 5 সেন্টেন্সেস ইউজিং দ্য ইনফরমেশন। তাহলে উপরের টেবিলটাতে আমরা যে যে ইনফরমেশনগুলো পেলাম সেই ইনফরমেশনগুলোকে কাজে লাগিয়ে 5টা আলাদা আলাদা সেন্টেন্স লিখতে হবে। তাহলে প্রথমটা করে দেওয়াই আছে, আমি একবার বলে দিচ্ছি। দ্য ফার্স্ট ম্যান ইন স্পেস ওয়াজ ইউরি গ্যাগারিন। প্রথম ব্যক্তি যিনি মহাকাশে গিয়েছিলেন তার নাম ছিল ইউরি গ্যাগারিন। বাকি 4টে আমাদেরকে লিখতে হবে। তাহলে নেক্সট সেন্টেন্স, ভ্যালেন্টিনা তেরেশকোভা ওয়াজ দ্য ফার্স্ট ওম্যান ইন স্পেস। ভ্যালেন্টিনা তেরেশকোভা ছিলেন প্রথম মহিলা যিনি মহাকাশ যাত্রা করেছিলেন বা মহাকাশে গিয়েছিলেন। নেক্সট, দ্য ফার্স্ট ম্যান টু ওয়াক ইন স্পেস ওয়াজ অ্যালেক্সেই লিওনভ। প্রথম ব্যক্তি যিনি মহাকাশে হেঁটেছিলেন তার নাম অ্যালেক্সেই লিওনভ। নেক্সট, স্ভেতলানা সাভিৎস্কায়া ওয়াজ দ্য ফার্স্ট ওম্যান টু ওয়াক ইন স্পেস। আর একইভাবে স্ভেতলানা সাভিৎস্কায়া ছিলেন প্রথম মহিলা যিনি মহাকাশে হেঁটেছিলেন। আর শেষ যে ইনফরমেশন রয়েছে সেটা দিয়ে যে সেন্টেন্সটা বানানো হয়েছে সেটা হচ্ছে দ্য ফার্স্ট অ্যানিমাল ইন স্পেস ওয়াজ লাইকা দ্য ডগ। তাহলে মহাকাশে প্রথম যে প্রাণী গিয়েছিল তার নাম হচ্ছে লাইকা এবং সে ছিল একটি কুকুর। অ্যাক্টিভিটি 8, fill in the blanks with the present continuous forms of the given verbs in brackets. তলায় অনেকগুলো 10টা সেন্টেন্স রয়েছে এবং একটা করে গ্যাপ রয়েছে, শূন্যস্থান রয়েছে প্রতিটা সেন্টেন্স, এবং শূন্যস্থানের পাশে ব্র্যাকেটে একটা করে ভার্ব দেওয়া রয়েছে। আমাদের যেটা করতে হবে, প্রতিটা ক্ষেত্রে যে যে ভার্ব দেওয়া রয়েছে তার প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সটা লিখতে হবে, মানে ওই ভার্বের প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে যে ফর্ম হয় সেটা লিখতে হবে। তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স আগে বলি কাকে বলে, সেটা হচ্ছে যে কোনো কাজ যদি বর্তমানে চলছে এরকম বোঝায় তো সেই টেন্সটাকে বলা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। যেমন আমি এখন পড়ছি, এখন বৃষ্টি পড়ছে, তারা এখন মাঠে খেলছে, এই যে বিষয়গুলো প্রত্যেকটা ক্ষেত্রেই কিন্তু কাজটা এখন চলছে। তাহলে এইগুলো এরকম যখন হবে তখন টেন্সটা হয়ে যাচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এইবার এর স্ট্রাকচার হচ্ছে প্রথমে সাবজেক্ট বসে, যেহেতু প্রেজেন্ট টেন্স সাবজেক্টের পরে অক্সিলিয়ারি ভার্ব বসে। এবার প্রেজেন্ট টেন্সে 3টে অক্সিলিয়ারি ভার্ব হয়, ইজ, অ্যাম, আর। তাহলে সাবজেক্ট যেটা আমি বসাবো সেই অনুযায়ী ইজ, অ্যাম, আর এর মধ্যে যে কোনো একটা বসছে, আর তারপর যে মেন ভার্বটা দেওয়া আছে তার সাথে আইএনজি যোগ করে বসাতে হবে। তাহলে এই হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার। তাহলে সেই হিসাবে আমরা প্রথম সেন্টেন্সটা দেখি কি রয়েছে। রিনা ড্যাশ ব্র্যাকেটে রয়েছে স্টাডি ফর হার এক্সামস অ্যাট দ্য মোমেন্ট। স্টাডি মানে পড়াশোনা করা, তাহলে সেন্টেন্সের যে মানে আমরা বুঝতে পেরে গেছি। রিনা পড়ছে, ফর হার এক্সামস তার পরীক্ষার জন্য, অ্যাট দ্য মোমেন্ট এই মুহূর্তে। ওই যে প্রেজেন্ট কন্টিনিউয়াস মানেই কোনো কাজ এখন চলছে, বর্তমানকালে চলছে, এটা বোঝালে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়। তাহলে রিনা এই মুহূর্তে তার পরীক্ষার জন্য পড়ছে, তার মানে পড়া কাজটা এখন চলছে। তাহলে রিনা আমি কি বলেছি, সাবজেক্ট যা বসাবো তার সাথে ঠিক উপযুক্ত অক্সিলিয়ারি বসাতে হবে। তাহলে ইজ, অ্যাম, আর। অ্যাম তো আই এর সাথে বসে আর বসে প্লুরালের সাথে। তাহলে রিনা হচ্ছে একটি মেয়ে, অ্যাম তো হবেই না কারণ অ্যাম আই এর সাথে বসে, আর একটি মেয়ে যেহেতু সিঙ্গুলার নাম্বার তাহলে সেক্ষেত্রে ইজ, এবং স্টাডির সাথে আইএনজি। তাহলে আনসারটা কি হয়ে গেল, রিনা ইজ স্টাডিং ফর হার এক্সামস অ্যাট দ্য মোমেন্ট। ঠিক এইভাবে পরপর চলবে, প্রত্যেকটা এইভাবেই হবে। নেক্সট, হোয়ার ড্যাশ ইউ মিট রবি নেক্সট উইক। মানে এখানে মিট মানে অ্যাকচুয়ালি দেখা করা। তাহলে পুরো সেন্টেন্সটার মানেটা যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে যে কোথায় তুমি রবির সাথে মিট করছো পরের সপ্তাহে। তাহলে পরের সপ্তাহে তুমি কোথায় রবির সাথে মিট করছো। তাহলে এটা যেহেতু ইন্টারোগেটিভ সেন্টেন্স তাহলে হোয়ার, আর এখানে ইউ আছে, তুমি কোথায় দেখা করছো ইউ, তাহলে ইউ এর সাথে ইজ, অ্যাম, আর এই তিনটের মধ্যে আরটা বসে ইউ এর সাথে। তাহলে হোয়ার আর ইউ, আর কন্টিনিউয়াস যেহেতু তাহলে মিটের সাথে আইএনজি যোগ হয়ে গেল মিটিং। তাহলে আনসারটা কি হলো, হোয়ার আর ইউ মিটিং রবি নেক্সট উইক। নেক্সট, পিঙ্কি ড্যাশ কাম টু মাই প্লেস টুমরো। পিঙ্কি আগামীকাল আমার বাড়িতে আসছে। তাহলে পিঙ্কির সাথে ইজ আর
কামের সাথে আইএনজি, এখানে একটা কথা বলে দিই, কামের সাথে যখন আইএনজি যোগ হয় তখন কামের যে শেষে ইটা রয়েছে এটা উঠে যায়, স্পেলিংটা হয়ে যায় COMING। তাহলে আনসারটা হচ্ছে পিঙ্কি ইজ কামিং টু মাই প্লেস টুমরো। নেক্সট, দে ড্যাশ প্লে ফুটবল নাও, তারা এখন ফুটবল খেলছে। তারা, তারা আমরা কখন বলি? যখন অনেককে যখন বলতে চাই তখন আমরা তাহারা এই কথাটা ইউজ করি। তাহলে প্লুরাল নাম্বার, তাহলে প্লুরাল নাম্বার যদি হয় ইজ, অ্যাম, আর, এই তিনটের মধ্যে বসবে আর, এবং প্লেয়ের সাথে আইএনজি। তাহলে আনসারটা হয়ে যাচ্ছে দে আর প্লেয়িং ফুটবল নাও। নেক্সট, দ্য কোম্পানি ড্যাশ ফিনিশ দেয়ার প্রজেক্ট দিস উইক। কোম্পানি এই সপ্তাহে তাদের প্রজেক্টটি শেষ করছে। তাহলে কোম্পানি এটা সিঙ্গুলার নাম্বার, তাহলে সিঙ্গুলার নাম্বার যদি হয় ইজ আর ফিনিশের সাথে আইএনজি, ফিনিশিং, তাহলে আনসারটা হয়ে গেল দ্য কোম্পানি ইজ ফিনিশিং দেয়ার প্রজেক্ট দিস উইক। নেক্সট, শি ড্যাশ ইট অয়েস্টার্স ফর লাঞ্চ। অয়েস্টার্স মানে হচ্ছে ঝিনুক, তাহলে সে লাঞ্চে ঝিনুক খাচ্ছে। তাহলে শি এর সাথে ইজ আর ইটের সাথে আইএনজি যোগ হয়ে ইটিং, তাহলে আনসারটা হয়ে গেল শি ইজ ইটিং অয়েস্টার্স ফর লাঞ্চ। নেক্সট, রুবিনা ড্যাশ নট গো টু কলকাতা নেক্সট উইক। এটা আবার নেগেটিভ সেন্টেন্সে আছে, ওই জন্য নট গো দেওয়া রয়েছে। মানেটা কি? পরের সপ্তাহে রুবিনা কলকাতা যাচ্ছে না। তাহলে আনসারটা কীভাবে লিখব? রুবিনা ইজ নট গোয়িং, যেহেতু এটা নেগেটিভ সেন্টেন্স ফলে ইজ নট হয়ে গেল, অ্যাফার্মেটিভে ইজ আর নেগেটিভে ইজ নট। তাহলে রুবিনা ইজ নট গোয়িং টু কলকাতা নেক্সট উইক। নেক্সট, আই ড্যাশ ওয়ার্ক অন আ স্পেশাল রিপোর্ট টুডে। আমি আজকে একটি বিশেষ রিপোর্ট নিয়ে কাজ করছি। তাহলে আই রয়েছে, এতক্ষণ আমরা আইটা কিন্তু পাইনি, সিঙ্গুলার নাম্বার পেয়েছি, প্লুরাল নাম্বার পেয়েছি, অর্থাৎ ইজ আর দুটোই ইউজ হয়ে গেছে, কিন্তু আইটা এতক্ষণে আসেনি। এবার আই এর সাথে আমরা জানি সবসময় প্রেজেন্ট টেন্সে অ্যাম এই অক্সিলিয়ারিটা ইউজ হয়, এবং ওয়ার্কের সাথে যেরকম আইএনজি যোগ হয়ে ওয়ার্কিং হচ্ছে। তাহলে আনসারটা হচ্ছে কি আই অ্যাম ওয়ার্কিং অন আ স্পেশাল রিপোর্ট টুডে। নেক্সট, উই ড্যাশ নট কুক ডিনার দিস ইভিনিং বিকজ উই আর ইটিং আউট। এটাও নেগেটিভে রয়েছে, ওই জন্য নট কুক দেওয়া রয়েছে। মানেটা কি না, আজকে আমরা ডিনার রান্না করছি না কারণ আজকে আমরা বাইরে খাচ্ছি। তাহলে রান্না করছি না, আর উই হচ্ছে আমরা, মানে প্লুরাল নাম্বার, তাহলে আর, তাহলে উই আর নট কুকিং ডিনার দিস ইভিনিং বিকজ উই আর ইটিং আউট। নেক্সট, বরুণ ড্যাশ ওয়াক টু স্কুল রাইট নাও। বরুণ এই মুহূর্তে, রাইট নাও মানে এখন, সে স্কুলে হেঁটে হেঁটে যাচ্ছে, মানে এখন তার হাঁটার যে কাজটা সেটা চলছে। তাহলে বরুণ ইজ ওয়াকিং টু স্কুল রাইট নাও। নেক্সট যেটা আছে অ্যাক্টিভিটি 9, এটাই লাস্ট অ্যাক্টিভিটি, একটা রাইটিং আছে, তো দেখা যাক কী বলা আছে। রাইট 6 কানেক্টেড সেন্টেন্সেস অ্যাবাউট ইউর এক্সপিরিয়েন্স অফ সিইং দ্য নাইট স্কাই। 6টা কানেক্টেড সেন্টেন্স লেখো, মানে 6টা পরস্পরের সাথে সম্পর্ক আছে এরকমভাবে 6টা সেন্টেন্স লেখো বা বাক্য লেখো। মানে বিষয়টা কি না, রাতের বেলা তুমি একদিন আকাশটাকে কীরকম দেখতে লাগে সেটা দেখেছো, সেই এক্সপিরিয়েন্সটা সম্পর্কে তুমি 6টা বাক্য লেখো। ইউ মে ইউজ দ্য ফলোয়িং পয়েন্টস। তলার পয়েন্টগুলি ব্যবহার করতে পারো। পয়েন্ট কি আছে? টাইম অফ সিইং, সময়টা কখন, মানে কোন সময়টা আমি দেখছি। প্লেস ফ্রম ওয়্যার ইউ লুকড, তুমি কোন জায়গা থেকে দেখলে আকাশটাকে। হাউ দ্য স্কাই লুকড, আকাশটাকে ঠিক কীরকম দেখতে লাগছিল। আদার থিংস দ্যাট ইউ স, আকাশ ছাড়া আর অন্যান্য সেই সময় কী জিনিস তোমার চোখে পড়লো। সাউন্ডস অফ দ্য নাইট, রাতের বেলা কী কী শব্দ শুনতে পেলে। ইয়োর ফিলিংস, এবং তোমার ওভারঅল যে এক্সপিরিয়েন্স হলো সেটাতে তোমার কি মনে হচ্ছে। এই হচ্ছে পয়েন্ট। এই পয়েন্টকে কাজে লাগিয়ে 6টা বাক্য লিখতে হবে। তাহলে প্যারাগ্রাফের নাম দেওয়া হলো আ নাইট অন দ্য রুফ, একটি রাত ছাদের উপর থেকে, মানে ছাদ থেকেই রাতের আকাশ দেখা হয়েছে, সেই জন্য এরকম নাম দেওয়া হলো আ নাইট অন দ্য রুফ। এইবার শুরু করব, একটা একটা পয়েন্ট ধরে ধরে সেন্টেন্সগুলো চলবে। ওয়ান নাইট আনএবল টু স্লিপ আই ওয়েন্ট টু দ্য রুফ টু ওয়াক ইন দ্য ওপেন এয়ার। একদিন রাতে
ঘুমোতে না পেরে বা ঘুম না আসায় আমি ছাদে গিয়েছিলাম একটু খোলা হাওয়ায় হাঁটার জন্য। ফর্চুনেটলি, সৌভাগ্যবশত, আই হ্যাড আ ভেরি বিউটিফুল ভিউ অফ দ্য নাইট স্কাই। এখানে সৌভাগ্যবশত কেন বলা হচ্ছে না, রোজের তো কেউ রাতের বেলা বা মাঝরাতে ছাদে যাবে না, সেদিনকে ঘুম আসেনি বলে আমি ছাদে গিয়েছি, এবং ছাদে গিয়ে দেখছি যে যেটা রোজের দেখতে পাই না সেটাই দেখতে পাচ্ছি, ওই জন্য ফর্চুনেটলি। তাহলে সৌভাগ্যবশত আমি রাতের আকাশের একটা অসাধারণ সুন্দর দৃশ্য দেখতে পেলাম। To my utter surprise, the sky looked incredibly lovely, full of stars. এবং প্রচণ্ড অবাক হয়ে আমি দেখলাম যে আকাশে ভর্তি তারা, এবং সেই অবস্থায় পুরো তারা ভরা আকাশটাকে অসাধারণ সুন্দর দেখতে লাগছিল। ফ্রম দেয়ার, এখানে ফ্রম দেয়ার মানে সেখান থেকে, মানে ছাদ থেকে, আই ইভেন স্পটেড আ ফিউ নকটার্নাল বার্ডস দ্যাট আর রেয়ারলি সিন ইন ডে টাইম। তাহলে ছাদ থেকে আমি এমনকি মানে এমনি গিয়েছিলাম, কিন্তু অনেকগুলো এক্সট্রা প্রাপ্তি হয়ে গেল। এক তো এই রাতের আকাশ যেটা রোজের দেখতে পাওয়া যায় না, কারণ রাতের বেলা আমরা ঘুমোই, সেটা তো দেখলামই। এছাড়াও আমি কি দেখলাম, বেশ কিছু নকটার্নাল বার্ডস মানে নিশাচর বা রাত্রিকালীন যে পাখিরা, শিকারি পাখি যারা বেরোয় তাদেরকে দেখলাম, দ্যাট আর রেয়ারলি সিন ইন ডে টাইম, এবং যাদেরকেও দিনের বেলায় সচরাচর দেখা যায় না, দেখা যায়ই না প্রায়। তাহলে এই হলো একটা এক্সট্রা পাওনা হলো। ইন দ্য কোয়াইট ডার্ক নাইট আই অলসো হার্ড দ্য শ্রিল কলস অফ দ্য বার্ডস। এবং এই যে শান্ত অন্ধকার রাতের বেলা কোনো শব্দ নেই, কিচ্ছু নেই, চারপাশটা চুপচাপ হয়ে আছে, তো সেই সময় আমি ওই যে পাখিগুলো, ওই যে নিশাচর পাখিদের তো দেখলাম, এছাড়াও তাদের যে তীক্ষ্ণ স্বরে তারা ডাকে সেই আওয়াজও আমি শুনতে পেলাম। দিস রেয়ার এক্সপিরিয়েন্স ওয়াজ ট্রুলি স্পেশাল টু মি। আর এই যে বিরল একটা অভিজ্ঞতা আমার হলো, এটা সত্যিই আমার কাছে খুব স্পেশাল ছিল, খুব বিশেষ একটা অভিজ্ঞতা ছিল। ঠিক আছে, তাহলে এর সাথে সাথে এই চ্যাপ্টারের সমস্ত অ্যাক্টিভিটি যা যা ছিল সব কিছু সলভ হয়ে গেল। তো আজকের মতো এটুকুই, বাই।